31 অক্টোবর 1984 সাল সকাল 9টা বেজে 20 মিনিট ইন্দিরা গান্ধী তার ঘর থেকে বেরিয়ে বাগানের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎই তার সামনে চলে আসে তারই দুজন বডিগার্ড, একজন বিয়ন্ত সিং এবং আরেকজন সদবন্ত সিং। ইন্দিরা গান্ধীকে দেখার সাথে সাথেই এই দুজন গার্ড তার উপর গুলি চালায়। কয়েক মুহূর্তের মধ্যেই 30টারও বেশি গুলি ইন্দিরা গান্ধীর শরীর ছিন্নভিন্ন করে দেয়। এরই মধ্যে পাশের ব্যারাক থেকে ছুটে আসেন বাকি গার্ডরা, কিন্তু তার আগেই ওই দুজন বডিগার্ড তাদের বন্দুক ফেলে দেয় আর বলে, আমরা যা করার তা করে দিয়েছি, এবার তোমরা আমাদের সাথে যা খুশি তাই করতে পারো। বন্ধুরা, আজ আমি কথা বলছি ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু নিয়ে, যখন তার নিজস্ব বডিগার্ডরাই তার উপরে গুলি চালিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, গুলি চালানোর পর সেই বডিগার্ডরা এটা কেন বলেছিল যে তারা যা করার তা করে দিয়েছে? তারা সেদিন কিসের বদলা নিয়েছিল? আর আপনারা জানলে আশ্চর্য হবেন, যেদিন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল সেই দিনটি ছিল গোপাষ্টমী। আর গোপাষ্টমীর দিনেই যে ইন্দিরা গান্ধীর মৃত্যু হবে, এটা কিন্তু অনেকদিন আগেই এক সাধু বলে দিয়েছিলেন। কে এই সাধু যার অভিশাপে ওই দিন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল? তো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব 1984 সালের সেই ভয়ঙ্কর সকালে, যেদিন মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ভারতের আয়রন লেডি। সাথে দেখব ইন্দিরা গান্ধীর হত্যার ষড়যন্ত্র কিভাবে হাজার হাজার শিখের জীবন কেড়ে নিয়েছিল, আর কিভাবে ওই দুজন গার্ড ইন্দিরা গান্ধীর হত্যার ষড়যন্ত্র করেছিল। আজকের এই ভিডিও থেকে আপনি ইন্দিরা গান্ধীর বিষয়ে অনেক কিছু তথ্য জানতে পারবেন, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। 31 অক্টোবর অন্যান্য দিনের মতোই ইন্দিরা গান্ধী সকালে ঘুম থেকে উঠে পড়েন, কিন্তু আজ তার জন্য একটি বিশেষ দিন ছিল। আজ ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনভের সাথে ইন্দিরা গান্ধীর একটি আইরিশ টেলিভিশনের জন্য ইন্টারভিউ ছিল। মেকআপ আর ড্রেসিং কমপ্লিট করে ইন্দিরা গান্ধী যখন বাইরে আসছিলেন, তখন তার পার্সোনাল সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল ইন্দিরা গান্ধীকে বুলেট প্রুফ জ্যাকেট পরার কথা বলেন, কারণ মাত্র কয়েক মাস আগেই ইন্দিরা গান্ধীর আদেশে স্বর্ণ মন্দিরে আর্মি প্রবেশ করেছিল আর কিছু সন্ত্রাসবাদীকে মেরেছিল। মন্দিরে এরকম হামলার জন্য ইন্দিরা গান্ধী হিট লিস্টে ছিলেন, তাকে অনেকেই সে সময় মারার পরিকল্পনা করছিল। কিন্তু ইন্দিরা বুলেট প্রুফ জ্যাকেট পরতে চাননি। তিনি বলেন, এখানে তো সবাই আমার বিশ্বস্ত লোক, তাদের থেকে আমার কোনো ক্ষতি হবে না। এরপর সকাল 9টা বেজে 20 মিনিটে বেরিয়ে পড়েন। পিটার উস্তিনভের সাথে তার ইন্টারভিউ হওয়ার কথা ছিল পাশের প্লটে থাকা 1 নম্বর আকবর রোডের প্রধানমন্ত্রীর অফিসে। এই পিএম অফিস এবং পিএম হাউসের মধ্যে দিয়ে যাওয়া আসার জন্য একটি গেট ছিল, আর ইন্দিরা গান্ধী প্রতিদিন এই রাস্তা দিয়ে অফিসে যেতেন। ইন্দিরা গান্ধী যখন বাগানের রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন তার সাথে ছিল তার পার্সোনাল সেক্রেটারি আর.কে ধাওয়ান, বাড়ির বিশ্বস্ত চাকর নাথুরাম, সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল এবং কনস্টেবল নারায়ণ সিং। ইন্দিরা গান্ধী যখন হেঁটে যাচ্ছিলেন, তখনই তার সামনে থেকে একজন চাকর চায়ের ট্রে নিয়ে যাচ্ছিল। ইন্দিরা তাকে দেখে ডাক দেন আর ভালো কোনো ডিজাইনের টি পট আনতে বলেন। 5 মিনিটের মধ্যে ইন্দিরা যখন হাঁটতে হাঁটতে ওই গেটের কাছে চলে আসেন, তখনই এক পাশ থেকে বেরিয়ে আসে বিয়ন সিং। বিয়ন সিংকে দেখে ইন্দিরা তাকে হাত জোড় করে নমস্কার করতে যান, কারণ বিয়ন্ত তার খুব পছন্দের একজন গার্ড ছিল এবং গত 10 বছর ধরে সে পিএম হাউসের গার্ড হিসেবে চাকরি করছিল। কিন্তু ইন্দিরার নমস্কার করার আগেই বিয়ন্ত 38 ক্যালিবারের সার্ভিস রিভলভার বের করে আর পরপর 3টি গুলি ফায়ার করে, যা সোজা গিয়ে ইন্দিরার বুকে এবং পেটে লাগে। ইন্দিরা গান্ধী মাটিতে লুটিয়ে পড়ে বলেন, এ কি করছো তুমি? এরই মধ্যে পাশে এসে দাঁড়িয়েছিল আরেকজন গার্ড, সদবন্ত সিং। সদবন্ত মাত্র 5 মাস ধরে পিএম হাউসে গার্ডের কাজ করছিল। বিয়ন্তের গুলি করা দেখে সদবন্ত ঘাবড়ে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিয়ন্ত বলে, কি দেখছো? গুলি চালাও। এবার সদবন্ত তার স্টেন গান দিয়ে মাটিতে লুটিয়ে পড়া ইন্দিরা গান্ধীর দিকে লক্ষ্য করে প্রায় 27টি গুলি করে। এই ঘটনাগুলো এতটাই দ্রুতগতিতে ঘটছিল যে আশেপাশে কেউ কিছু বুঝে ওঠার সময় পায়নি। তবে ইন্দিরা গান্ধীকে বাঁচাতে এগিয়ে আসেন তার সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল, কিন্তু সদবন্তের করা একটি গুলি রামেশ্বরের পায়ে গিয়ে লাগে। গুলি শেষ করে সদবন্ত আর বিয়ন্ত দুজনেই বন্দুক ফেলে আত্মসমর্পণ করে। বিয়ন্ত বলে, আমাদের যা করার তা আমরা করে দিয়েছি। ইন্দিরা গান্ধী যেখানে পড়ে গিয়েছিলেন সেই রাস্তা রক্তে লাল হয়ে যায়। এদিকে গুলির আওয়াজ শুনেই পাশের স্টেশন থেকে রামশরণ নামে একজন গার্ড ছুটে আসেন। বলা হয়, বিয়ন্তকে দেখার সাথে সাথেই রামশরণ তাকে গুলি করে এবং বিয়ন্ত ওখানেই মারা যায়। বাকি সিকিউরিটি অফিসাররা সদবন্ত সিংকে গ্রেফতার করে নেয়, কিন্তু ইন্দিরা গান্ধী তখনও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন। সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রীর জন্য রাখা সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সটির ড্রাইভার সেদিন ছুটিতে ছিল। শেষে একটি অ্যাম্বাসেডর গাড়িতে রক্তাক্ত ইন্দিরা গান্ধীকে তোলা হয়। এরই মধ্যে গুলির আওয়াজ শুনে ছুটে আসেন সোনিয়া গান্ধী। ইন্দিরাকে এই অবস্থায় দেখে তিনি চিৎকার করে ওঠেন, আর সাথে সাথে তিনি গাড়িতে উঠে বসেন। গাড়িতে উঠে সোনিয়া গান্ধী ইন্দিরার মাথা নিজের কোলের ওপর রেখেছিলেন। প্রধানমন্ত্রী রেসিডেন্স থেকে গাড়ি সোজা যায় 4 কিলোমিটার দূরে থাকা এইমস হসপিটালে, কিন্তু সেদিন হাসপাতালের বাইরে একটিও স্ট্রেচার ছিল না। শেষে অনেক কষ্টে একটি চাকাওয়ালা স্ট্রেচার নিয়ে আসা হয়। ডাক্তার থেকে শুরু করে নার্স সবাই দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে গুলিবিদ্ধ অবস্থায় দেখে ঘাবড়ে যান। ডাক্তার চেক করে দেখেন তখনও ইন্দিরার অল্প অল্প হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে। সাথে সাথে শুরু হয় অপারেশন। 30টা গুলির মধ্যে 23টি গুলি ইন্দিরার শরীর ভেদ করে চলে গিয়েছিল। শরীরে থাকা বাকি 7টি গুলি অপারেশন করে ডাক্তাররা বের করেন। এদিকে কংগ্রেসের সব বড় বড়
লিডাররা সেই হসপিটালে চলে আসেন। তারা ইন্দিরার উপর তার শিখ বডিগার্ডদের দ্বারা করা হামলার খবর বাইরে বলতে বারণ করেন, কারণ এতে বড়সড় দাঙ্গা বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল। ডাক্তার থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সবাই বুঝতে পেরেছিলেন যে ইন্দিরা বাঁচবেন না। কয়েক ঘণ্টার অপারেশনের রক্তপাত বন্ধ করার জন্য প্রায় ৮০ বোতল ও নেগেটিভ রক্ত ইন্দিরাকে দেওয়া হয়, কিন্তু এত কিছুর পরেও ভারতের আকি লেডিকে সেদিন ডাক্তাররা বাঁচাতে পারেননি। দুপুর 2:20 ডাক্তাররা ইন্দিরা গান্ধীর মৃত্যু ঘোষণা করে দেন। এদিকে এই খবরটা কিছু সংবাদ মাধ্যমের দ্বারা ফাঁস হয়ে যায় এবং সাথে সাথেই জনগণের ক্ষোভ বেড়ে যায়। তাদের টার্গেট ছিল শিখরা। হাসপাতালে সামনে থাকা শিখদের উপর তারা আক্রমণ করতে শুরু করে। এমনকি ভারতের রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং যখন তার গাড়ির ওপরও পাথর ছোড়া হয়। ধীরে ধীরে এই আগুন গোটা দিল্লি জুড়ে ছড়ায়। রাস্তাঘাটে যেখানে কোনো শিখকে দেখা যাচ্ছিল, তা সে পুরুষ হোক বা মহিলা, তাদের ওপর আক্রমণ করা হচ্ছিল। এমনকি শিখদের বাড়ির মধ্যে ঢুকেও তাদের মারা হয়। লোকজনের মুখে ছিল হিংসার বাণী, রক্ত বদলা রক্ত। প্রায় ৮,০০০-এরও বেশি শিখ মারা গিয়েছিল। অনেক শিখ দিল্লি ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর যারা মারা গিয়েছিল তাদের সাথে কম অত্যাচার হয়নি। খুন, ধর্ষণ কোনো কিছুই বাদ যায়নি। দিল্লি ছাড়াও ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলোতেও এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। বলা হয় এই দাঙ্গায় প্রায় ৮,০০০-এরও বেশি শিখ মারা গিয়েছিল। অনেক শিখ দিল্লি ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর যারা মারা গিয়েছিল তাদের সাথে কম অত্যাচার হয়নি। খুন, ধর্ষণ কোনো কিছুই বাদ যায়নি। দিল্লি ছাড়াও ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলোতেও এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি বলা হতো, যিনি ভারতকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ভারত যখন পরাধীন ছিল, তখন আমাদের এই বাংলায় এমন একজন লৌহ মানব ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্য, যার ভয়ে ব্রিটিশরা বাংলা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল। বাংলার স্বাধীনতা সংগ্রামের সেই মহান নেতা বাঘা যতীনের ইতিহাস যদি আপনারা জানতে চান, কমেন্ট করে অবশ্যই জানান। বেশি কমেন্ট এলে আমি অবশ্যই এই বাঙালি বিপ্লবীর ইতিহাস আপনাদেরকে জানাবো। ইন্দিরা গান্ধীর মৃত্যুর কথা জানার পর আপনার মনে একটি প্রশ্ন আসবে যে ইন্দিরার উপর তার পার্সোনাল বডিগার্ড বিয়ন্ট সিং এবং সদবন্ত সিং এর কিসের এত ক্ষোভ ছিল যে তারা একসাথে প্রায় ৩০টি গুলি করেছিল এবং তারা নিশ্চিত করেছিল যাতে ইন্দিরা কোনোভাবেই না বাঁচে। আর ইন্দিরা গান্ধীর মৃত্যুর পেছনে কোন সাধুর অভিশাপের কথা বলা হয়? আপনারা হয়তো জানবেন যে ভারতে গোহত্যা নিয়ে একটি সমস্যা বহুদিন ধরে চলে আসছে। ১৯৬৫ সালে কিছু সাধু গোহত্যা বন্ধ করার জন্য সরকারের কাছে আপিল করেছিলেন, কিন্তু সে সময় সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি। সেই সময় করপাত্রী মহারাজ নামের একজন খুবই নামী সন্ন্যাসী ছিলেন। বলা হয় ইন্দিরা গান্ধী ভোটে জেতার জন্য তার আশীর্বাদ নিতে গিয়েছিলেন এবং তার বদলে তিনি গোহত্যা বন্ধের জন্য আইন পাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটে জেতার পরেও ইন্দিরা গান্ধী গোহত্যা বন্ধের জন্য কোনো রকম আইন পাশ করেননি। তখন ৭ই নভেম্বর ১৯৬৬ সালে দেশের প্রায় ১ লক্ষ সাধু পার্লামেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের দাবি মানানোর জন্য সংসদকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছিল। দেশের সংসদের উপর এরকম আক্রমণ দেখে পুলিশ ভিড় সরানোর চেষ্টা করে এবং এখানে পুলিশ আর সাধুদের মধ্যে ভীষণ সংঘর্ষ হয়। কিছু হিন্দু সংগঠনের মতে সেদিন পুলিশের গুলিতে প্রায় কয়েক হাজার সাধু মারা গিয়েছিল। সেদিন করপাত্রী মহারাজ ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে গোপাষ্টমীর দিনে ইন্দিরা সরকার সাধুদেরকে মেরেছে, ঠিক সেভাবেই ইন্দিরা গান্ধীকেও গোপাষ্টমীর দিনেই কেউ হত্যা করবে। কাকতালীয়ভাবে ৭ই নভেম্বর যেদিন সাধুরা সংসদ ঘেরাও করেছিল, আর ৩১শে অক্টোবর ১৯৮৪ যেদিন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, সেদিনও গোপাষ্টমী ছিল। এই বিষয়ে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে বলা হয়েছে যে ভারত স্বাধীন হওয়ার পর ওটাই ছিল ভারতের সংসদের উপর প্রথম হামলা, যা আটকাতে পুলিশের গুলিতে সেদিন ৭ থেকে ৮ জন সাধু মারা গিয়েছিলেন। আর এই অভিশাপের বিষয়টা কতটা সত্যি তার কোনো প্রমাণ নেই। আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। ভিন্দ্রানওয়ালেকে মারার পরেও স্বর্ণমন্দির আগামী ৪ মাস ইন্ডিয়ান আর্মির দখলে ছিল, আর এই সময় স্বর্ণমন্দিরের বহু ক্ষতি হয়েছিল। ভিন্দ্রানওয়ালেকে মারার পর তার বেশ কিছু পালিয়ে গিয়েছিল এবং তার চিন্তাধারা পাঞ্জাবের বহু শিখের মধ্যে ঢুকে গিয়েছিল। পুলিশ এবার পাঞ্জাবের সব গ্রামে গিয়ে শুধুমাত্র শিখদের বাড়িঘর তল্লাশি করতে শুরু করে। এমনকি রাস্তাঘাটেও পাগড়ি পরা শিখদের সার্চ করতে শুরু করে। এইভাবে ধর্মের ভিত্তিতে শিখদেরকে টার্গেট করা নিয়েও শিখদের মধ্যে অসন্তোষ ছিল। ৪ মাস পরে যখন আর্মি স্বর্ণ মন্দির ছেড়ে চলে যায়, তখন মন্দিরের এই রকম খারাপ অবস্থা দেখে গোটা শিখ জাতি ক্ষুব্ধ হয়ে যায়। আর্মিতে প্রায় ৪,০০০ শিখ বিদ্রোহ ঘোষণা করে। অনেক শিখ পুলিশ অফিসার, নেতা, মন্ত্রী পদত্যাগ করেন। আর এই সময়ে একটি হিট লিস্ট তৈরি করা হয়েছিল, যাতে ইন্দিরা গান্ধী, আর্মি অফিসাররা যারা অপারেশন ব্লু স্টার করেছিল এবং রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং, এরা সবাই এই লিস্টে ছিল। সেই সময় ইন্দিরা গান্ধীকে বারবার সতর্ক করা হয়েছিল যে তিনি যেন তার বডিগার্ডের তালিকা থেকে শিখদেরকে ছড়িয়ে ফেলেন, কারণ ইন্টেলিজেন্সের এক্সপার্টরাও জানত যে শিখরা যে করেই হোক তাদের বদলা নেবে। কিন্তু ইন্দিরা গান্ধী বলতেন এভাবে শুধুমাত্র শিখদের বেছে বেছে সরিয়ে ফেললে দেশের বাকি শিখদের কাছে একটি খারাপ বার্তা যাবে। এদিকে অপারেশন ব্লু স্টারের পর বিয়ন্ট সিং এবং সদবন্ত সিং কিছু খালিস্তানি নেতার সাথে নিয়মিত দেখা করতে থাকে। তাদের মধ্যে একজন ছিল এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কেহার সিং। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে তদন্তে তার নাম বেরিয়ে আসে, আর পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। সদবন্ত আর বিয়ন্ট দুজনেই স্বর্ণ মন্দিরের অকাল তখ্তের ওপর হওয়া হামলা নিয়ে ক্ষুব্ধ ছিল। একদিন যখন তারা এই হামলার বদলা নেওয়ার ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলছিল, তখন তারা সামনে একটি বাজ পাখি দেখতে পায়। বাজ পাখি শিখ ধর্মে একটি খুবই পবিত্র পাখি। বাজ পাখি দেখে সদবন্ত আর বিয়ন্ট দুজনে ভাবে তাদের বদলা নেওয়ার জন্য তাদের কোনো বার্তা পাঠিয়েছে, আর
সেই মতো এরা দুজনে ইন্দিরা গান্ধীকে মারার পরিকল্পনা করে। যেদিন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল সেদিন সদবন্তের অন্য জায়গায় ছিল, কিন্তু সেদিন সে পেট খারাপের বাহানা দেখিয়ে টয়লেটের পাশের সেই গেটে ডিউটি নিয়েছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 23 নভেম্বর 1984-তে দিল্লির রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মরদেহ দাহ করার দৃশ্য দূরদর্শন টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। অন্যদিকে নিরীহ শিখরা দিল্লির রাস্তায় নিজেদের রক্ত দিয়ে ইন্দিরার মৃত্যুর জরিমানা দিচ্ছিল। এই দাঙ্গার পেছনে সেই সময়কার অনেক বড় বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে পুলিশ অফিসার, এই সব মিলিয়ে প্রায় 1809 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যাদেরকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কোর্ট থেকে এদেরকে ছেড়ে দেওয়া হয়। কারণ হিসাবে বলা হয় যে এতে দেশে অশান্তি বাড়তে পারে। ইন্দিরা গান্ধী তার মৃত্যুর মাত্র একদিন আগে একটি ভাষণে বলেছিলেন, আমি কাল বেঁচে থাকব কিনা তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি আমার সারা জীবন ভারতের সেবা করতে পেরেছি, এটাই আমার কাছে গর্বের। আমি যদি দেশের সেবা করতে করতে মারাও যাই, আমি গর্বিত হব। আমি নিশ্চিত যে আমি যখন মারা যাব তখন আমার শরীরের প্রতিটি রক্তের বিন্দু ভারতকে উজ্জীবিত করবে এবং এক ভারতকে জীবিত করে তুলবে। ইন্দিরার হত্যাকাণ্ডের সাথে জড়িত কেহার সিংকে 1989 সালের 6 জানুয়ারি তিহার জেলে ফাঁসি দেওয়া হয়। কিন্তু 2004 সালে শিখদের প্রধান ধার্মিক স্থান অকাল তখ্তে এই দোষীদের মৃত্যু দিবস পালন করা হয় এবং এদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। সাথে 6 জানুয়ারি 2008 সালে অকাল তখ্ত থেকে এদেরকে শিখ শহীদ ঘোষণা করা হয় এবং SGPC থেকে এদেরকে শিপি রাষ্ট্রের শহীদ বলা হয়। ইন্দিরার মৃত্যুর পর রাজীব গান্ধী হন ভারতের প্রধানমন্ত্রী। শপথ পরিস্থিতি ঠিক করার জন্য তিনি সবথেকে বেশি মনোযোগ দিয়েছিলেন। তিনি সেই সব আকালি দলের নেতাদের জেল থেকে বের করেন যাদের ইন্দিরা গান্ধীর নির্দেশে জেলে ভরা হয়েছিল। তার সাথে তিনি চণ্ডীগড়কে পাঞ্জাবের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভজনলাল এটা বলেন যে আপনি যদি চণ্ডীগড়কে পাঞ্জাবের দখলে দিয়ে দেন, হরিয়ানার হিন্দুরা আপনাকে ভোট দেবে না, তখন রাজীব গান্ধী আবার তার কথা থেকে পিছিয়ে আসেন। তবে রাজীব গান্ধী 1985 সালের 24 জুলাই আকালি দলের সাথে রাজীব গান্ধী আকালি দলের সাথে একমত হয়, যেমন স্বর্ণ মন্দিরে করা সেই অপারেশন ব্লু স্টারে মারা যাওয়া মানুষদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যে শিখরা আর্মিতে পুনরায় আর্মিতে নেওয়া হবে, এছাড়া আর্মিতে শিখদের জন্য কণ্ঠ তৈরি করতে হবে, পাঞ্জাবের জল বন্টন থেকে পাঞ্জাবের রাজধানী, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আকালি দলের সাথে রাজীব গান্ধী সমঝোতা হয়। কিন্তু খালিস্তানিরা যখন বুঝতে পারে যে এইভাবে সরকারের সাথে সমঝোতা হলে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, তখন তারা আকালি দলের নেতা সন্ত হরচন্দ সিং লুঙ্গেওয়ালকে মেরে ফেলে। এরপরেও দুবার এই খালিস্তানিরা স্বর্ণমন্দিরে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেছিল এবং ভিন্দ্রানওয়ালের মতো আক্রমণ করেছিল। প্রথম আক্রমণ হয়েছিল 1986 সালে এবং দ্বিতীয় আক্রমণ হয়েছিল 1988 সালে। কিন্তু এবার সরকার থেকে আর্মি প্রবেশ করানো হয়নি। এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে, আর অপারেশনের নাম ছিল ব্ল্যাক থান্ডার, যাতে এটা খেয়াল রাখা হয়েছিল যেন মন্দিরের কোনো ক্ষতি না হয়। এই দুটি অপারেশনই সফল ছিল। ধীরে ধীরে সরকার থেকে বহু পদক্ষেপ নেওয়া হয় শিখ জাতিকে সন্তুষ্ট করার জন্য, আর পাঞ্জাবে এখনও শান্তি আছে। শিখদের সাথে কোনো রকম বৈষম্য এখন আর হয় না, আর বর্তমানে দেশের ভিতরে খালিস্তানিদের প্রভাব একেবারে নেই বললেই চলে। ভারতের জন্য ইন্দিরা গান্ধীর অবদান অনেক বেশি ছিল, তেমনি তার রাজনীতি অনেক সমালোচনার মুখেও পড়ে। সেসব নিয়ে না হয় অন্য কোনো দিন আলোচনা করব। আর আপনি যদি বাংলার সেই লৌহ মানব বিপ্লবী বাঘা যতীনের ইতিহাস জানতে চান, কমেন্ট বক্সে অবশ্যই জানান।